দুপুরের সময়ের সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়লেও উদ্বোধন 2022 সালের জুনেই। বাড়বে না খরচ, করোনায় কারণ বলছে সেতু বিভাগ। যুক্তরাজ্য থেকে ফেরত 6 জনের দেহে মিলেছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন, জানালো IEDCR। এখনও ছড়ায়নি দেশে, কাজ করছে ভ্যাকসিন। রমজানের দাম বাড়াতে চট্টগ্রাম বন্দরে ভোগ্য পণ্য খালাসে ব্যবসায়ীদের অনীহা। কন্টেনার জট এড়াতে বন্দর কর্তৃপক্ষ দ্বিগুণ করল জরিমানার হার। এবং নতুন তরঙ্গ কেনায় মুঠোফোনে কল ড্রপ ও সেবার মান বাড়ার আশা অপারেটরদের। উচ্চ মূল্যের কারণে গ্রাহকদের ঘাড়ে চাপবে বাড়তি টাকা। নোয়াখালীর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। সকালে সময় সংবাদকে তিনি একথা জানান। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুযোগ তো কারণই, এবং সেটা দলীয় ভাবমূর্তি রক্ষা করার জন্য, দলের ইমেজ রক্ষা করার জন্য দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, যে কোনো পর্যায়ে নেতার জন্যই আছে। দলের ইমেজ ঐক্য নষ্টের ক্ষেত্রে যদি কেউ কোথাও বিচ্ছিন্নভাবে কোনো কাজ করে, তার বিরুদ্ধে অবশ্যই দল ব্যবস্থা নেবে। দুপুরের সময়ে আরও থাকছে, কাগজ হয়ে যাবে টাকা, অসুস্থকে করা হবে সুস্থ। কথিত জিনের বাদশার ফাঁদে পা দিয়ে নিঃস্ব বহু মানুষ। সিআইডির অভিযানে চক্রের 4 সদস্য গ্রেফতার। মেঘনা গ্রুপের 2টি বাণিজ্যিক জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে উদ্বোধন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। ফয়সাল, যেটি বলতে পারি, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের গতি আনতে বাংলাদেশের অন্যতম গ্রুপ মেঘনা গ্রুপ সমুদ্রে ভাসালো 2টি জাহাজ। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরে কিন্তু এই জাহাজটি উদ্বোধন করবেন নৌবহরমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সেখানে এসেছেন, এবং রিয়ার অ্যাডমিরাল শাহজাহান এবং মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালও তিনি এখানে আছেন। কিছুক্ষণ পরেই কিন্তু এই জাহাজটি উদ্বোধন করবেন। আজকে 2টি জাহাজ উদ্বোধন হওয়ার কথা রয়েছে। একটি হচ্ছে MV মেঘনা প্রিন্সেস, আর একটি হচ্ছে MV মেঘনা এক্সপ্রেস অ্যাডভেঞ্চার। 2টি জাহাজে তারা যে তথ্য দিয়েছেন, এই 2টি জাহাজকে জাপান থেকে আনা হয়েছে, এবং এই 2টি জাহাজ প্রতিদিন একেবারে কিন্তু 62,000 মেট্রিক টন, কিন্তু 62,000 মেট্রিক টন করে প্রায় 1,25,000 মেট্রিক টন পণ্য পরিবহন করতে পারে। এটা হচ্ছে মালবাহী জাহাজ। আপনি হয়তো জানেন আমাদের যে পণ্যগুলো পরিবহন হয়, সমুদ্রপথ থেকে 90% পণ্য পরিবহন হয়, কিন্তু এই যে সমুদ্রগামী জাহাজগুলো না থাকার কারণে কিন্তু আমদানি রপ্তানিতে অনেক সময় ব্যাহত হয়। অনেক সময় কিন্তু জাহাজকে দীর্ঘ সময় আটক করতে হয়, এবং যে আমদানিকারকরা কিন্তু সঠিক সময়ে পণ্য আনতে পারে না। সেই যে সমুদ্রগামী জাহাজের যে সংকট, সেই সংকটকে মাথায় রেখে কিন্তু মেঘনা গ্রুপ এই 2টি জাহাজ নামানো। এর আগে কিন্তু তাদের সমুদ্রে 10টি জাহাজ ছিল, এ নিয়ে 10-12টি জাহাজ তারা সমুদ্রে নামানো। আপনাকে যে জানিয়ে রাখি, বাংলাদেশে কিন্তু সামুদ্রিক জাহাজের সংখ্যা তেমন বেশি না। আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া 6,000-এর বেশি জাহাজ রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে আছে মাত্র 62টি জাহাজ। আজকে 2টি সহ 62টি জাহাজ উদ্বোধন হবে, অন্যান্য গ্রুপেরও রয়েছে। তো এই যে জাহাজ কিছুক্ষণ পরে কিন্তু নৌপরিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি এটা উদ্বোধন করবেন। উদ্বোধনের পরে কিন্তু এই জাহাজটি যাত্রা শুরু করবে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটি পণ্য নিয়ে যাবে এবং পণ্য আনবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফয়সাল। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়লেও উদ্বোধন করা হবে 2022 সালের জুনেই। আর এই মেয়াদ বাড়ার কারণে বাড়বে না খরচও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের বাস্তব কাজ আগের বেঁধে দেয়া 2022-এর জুনেই শেষ হবে। তবে ভুল ত্রুটি সংশোধনের সময়সহ প্রকল্পের মেয়াদ জুন 2023 পর্যন্ত বাড়ানোর আবেদন করা হয়েছে। সেতু বিভাগের সচিব বলছেন, করোনার কারণেই বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। রাশেদ লিমনের রিপোর্ট। প্রমত্তা পদ্মার বুক চিরে স্বপ্ন আজ দৃশ্যমান। প্রকল্পের সার্বিক কাজ এরই মধ্যে 83% শেষ।
সড়কপথের ২৯১৭টি রোড ডেকের মধ্যে এরই মধ্যে ২১০০টি বসানো শেষ। রেলের ২৯৫৯টির মধ্যে ২৩০০টি বসানো শেষ। এই অবস্থা চলতে থাকলে মূল সেতুর কাজ ২০২২-এর মার্চে আর পুরো প্রকল্পের কাজ শেষ হবে জুনে। আর এতে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছিল পূর্ব নির্ধারিত চলতি বছরের ৩০শে জুন থেকে বাড়ানো হবে পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ। তাই প্রকল্পের মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে সেতু বিভাগ। এতে ব্যয় না বাড়িয়ে ১ বছর ও ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড সহ আরও ১ বছর অর্থাৎ জুন ২০২৩ পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেতুর সার্বিক কাজ ২২শে জুনেই শেষ হবে বলে আশাবাদ কর্তৃপক্ষের। আমাদের আসলে কোভিড প্যান্ডেমিক পরিস্থিতির কারণে কাজের গতি কিছুটা ব্যাহত হয়, একই সাথে নদী ভাঙ্গনের ফলে কাজ কিছুটা বিলম্বিত হয়। পরিকল্পনা কমিশনে ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা আশা করছি আমাদের রিভাইজ টার্গেট অনুযায়ী ২০২২ সালের জুনের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। সেক্ষেত্রে মোট ব্যয় না বাড়লেও আন্তঃসমন্বয়ের জন্য তা একনেক সভায় তোলা হবে বলে জানান সচিব। কিছু খাতে আমাদের অর্থ সাশ্রয় হচ্ছে, কিছু খাতে বেশি ব্যয় হচ্ছে। আন্তঃখাত সমন্বয় করলেই আমাদের এই ব্যয় বৃদ্ধি ব্যতিরিকে আমরা প্রকল্পের কাজ শেষ করতে পারি। সেখানে আমাদের একনেকে অবশ্যই পাঠাতে হবে। গত ১০ ডিসেম্বর শেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতু যুক্ত করে মাওয়া আর জাজিরা প্রান্ত। কেবলমাত্র ইস্পাত আর কনক্রিট দিয়ে নয়, স্বপ্ন দিয়ে গড়া এই সেতু, স্বপ্ন সংযোগ। এই পদ্মা সেতু কেবল এই অঞ্চলের উন্নয়নের মাইলফলকই হবে না, হলফ করে বলা যায় এই সেতু হবে এই অঞ্চলের ভাগ্য বদলের চাবিকাঠি। অমিত সম্ভাবনার সেই দ্বার খুলবে করগুনে, এখন শুধু সেই অপেক্ষা। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে রাশেদ লিমন, সময় সংবাদ, শরীয়তপুর। দেশে যুক্তরাজ্যের সঙ্গে মিল পাওয়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেইনে এখনও পর্যন্ত ৬ জন আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছে আইইডিসিআর। সংস্থাটি বলছে নতুন ভাইরাসে আক্রান্তদের সবাই যুক্তরাজ্য ফেরত। তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করে অন্য কারো মধ্যে নতুন স্ট্রেনের উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া করোনার ভ্যাকসিন নতুন ধরনের ওপর কাজ করছে বলেও জানানো হয়। দেশে কোভিড-19 সংক্রমণের ৯.৫ মাস পর গত ডিসেম্বরে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের জিনোম সিকোয়েন্স পরীক্ষায় শনাক্ত হয় করোনার নতুন স্ট্রেন, যার মিল পাওয়া যায় যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ভাইরাসের সঙ্গে। তবে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন বেশ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার কথা বলা হলেও বাংলাদেশে এখনও তেমন প্রবণতা দেখা যায়নি। বুধবার সরকারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর জানায়, দেশে এখনও পর্যন্ত ৬ জনের মধ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের উপস্থিতি পাওয়া গেছে, যাদের সবাই যুক্তরাজ্য ফেরত। তবে কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদের থেকে অন্য কারো আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি জানিয়ে আইইডিসিআর বলছে, দেশে করোনার নতুন স্ট্রেন এখনও ছড়িয়ে পড়ার সক্ষমতা অর্জন করেনি। আমরা যদিও যুক্তরাষ্ট্রে কিছু কিছু জায়গা দেখছি যে বেশ ইউকে ভ্যারিয়েন্ট বেশ ছড়াচ্ছে, কিন্তু আমাদের এই অঞ্চলে আসলে সেই রকমভাবে ভ্যারিয়েন্টটি এখনো স্প্রেডিং ক্যাপাসিটি অর্জন করে নাই বলে আমাদের ধারণা। কোভিড টিকার কার্যকারিতার ক্ষেত্রেও করোনার নতুন ধরন প্রভাব ফেলবে না বলে দাবি করছে আইইডিসিআর। বাংলাদেশে আমরা যে ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা দিচ্ছি, এটা ব্রিটেনেও ব্যাপক হারে দিচ্ছে, প্রায় ২ কোটি মানুষের মধ্যে তারা প্রয়োগ করেছে। এখন পর্যন্ত ভ্যাকসিনের উপর এই ইউকে ভ্যারিয়েন্টের কোনো প্রভাব পরিলক্ষিত হচ্ছে না, ভ্যাকসিন যথাযথভাবে কার্যকর। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, করোনার নতুন ধরন নিয়ে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে ঢাকার ৩টি ল্যাবে। এই ব্যাপারে আমাদের আইডিসিআর সজাগ আছে, তারা জিনোম সিকোয়েন্স করছে এবং আইসিডিডিআরবিও জিনোম সিকোয়েন্স করছে, সায়েন্স ল্যাবরেটরি তারাও জিনোম সিকোয়েন্স করছে। আমরা আমাদের ন্যাশনাল ল্যাবরেটরিটাকে সক্ষম করার জন্য চেষ্টা করছি। ওটা যদি জিনোম সিকোয়েন্স করা যায় তাহলে হয়তো এটা বাড়িয়ে আনতে পারবো। আইইডিসিআর জানায়, করোনা নতুন স্ট্রেন নিয়ন্ত্রণ ও গতি প্রকৃতির উপর নজর রাখতে যুক্তরাজ্য ফেরত সবারই নমুনা পরীক্ষা করা হচ্ছে, পাশাপাশি নেওয়া হচ্ছে অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থাও। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মশক নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্র্যাশ প্রোগ্রামে কিছু এলাকায় স্বস্তি নামলেও ওষুধের মান ও কার্যকারিতা নিয়ে শঙ্কা কাটেনি নগরবাসী। মশার উৎপাত থেকে দ্রুত মুক্তি চান তারা। উত্তরের মেয়রের দাবি, ইতোমধ্যে ক্র্যাশ প্রোগ্রামের সুফল পেতে শুরু করেছেন নগরবাসী।
মশার অত্যাচারে প্রায় সব নগরবাসীর অভিজ্ঞতা একই। মিরপুর ৬, মিরপুর ১ তৃতীয় দিনে মোহাম্মদপুরে চলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশক নিধনের সমন্বিত অভিযান। মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত জলাশয়, খাল, ডোবা যা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে তা পরিষ্কার করা হচ্ছে। সেখানেও ছেটানো হচ্ছে ওষুধ। পরিদর্শনে আসেন মেয়র আতিকুল ইসলাম। রামচন্দ্রপুর খালের প্রবাহ সচল রাখতে নেয়া নানা পদক্ষেপের তদারকিও করেন তিনি। দাবি করেন যে এলাকায় অভিযান চলছে সেই এলাকাবাসী সুফল পেতে শুরু করেছেন। গতকালও আমরা যেখানে ইব্রাহিমপুর থেকে আমাকে রাত্রেবেলা ফোন করেছে কয়েকজন স্কুলের বাচ্চা, বলেছে আঙ্কেল মশা কিছুটা কমেছে। আমাদের যদি কিছুটাও যদি কমে এটাই কিন্তু আমাদের সার্থকতা। বাট আমাদের এই অভিযানটাকে চালাতে হবে, আমরা কন্টিনিউয়াস এই অভিযানটা চলবো। এদিকে রাজধানীর লক্ষ্মীবাজারে খেলার মাঠ উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রও দাবি করেন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে মশার উৎপাত। চেষ্টা চলছে পুরোপুরি নিয়ন্ত্রণের। মশক আগের তুলনায় অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে এবং দিনে দিনে ইনশাল্লাহ আরও ভালোর পথে যাবে। আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে ইনশাল্লাহ নিয়ে আসতে পারব। এ সময় চিহ্নিত খেলার মাঠগুলো পর্যায়ক্রমে খুলে দেয়া হবে বলেও জানান মেয়র শেখ ফজলে নূর তাপস। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় পরিবারসহ স্থায়ীভাবে বসবাসের সুযোগ মিলবে মোটা অঙ্কের বেতনও। খরচ মাত্র 7 লাখ টাকা। টিকিট ভিসাও প্রস্তুত, কিন্তু বিমানবন্দরে গিয়ে জানা গেল সবই ভুয়া। রাজধানীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয়ে অভিনব এই প্রতারণার জাল বিস্তারকারীকে গ্রেফতারের পর পুলিশ বলছে বিদেশে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি চক্র হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। বুলবুল রেজার রিপোর্ট। কুমিল্লার কাউসার আলম নিজেকে পরিচয় দেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে। অল্প খরচে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় লোক পাঠানোর সব প্রক্রিয়া তার জানা আছে। একই মন্ত্রণালয়ের সচিবকে আবার নিজের মামা বলে পরিচয় দেন। সিঙ্গাপুরে তার এক স্বজনের মাধ্যমে যোগাযোগ হয় সেখানে কর্মরত 7 প্রবাসীর সঙ্গে। চুক্তি হয় জনপ্রতি 7 লাখ টাকা। পরিবার সহ স্থায়ীভাবে স্বপ্নের দেশ ইউরোপে বসবাসের হাতছানিতে ফিরে আসেন বাংলাদেশে। মেডিকেল টেস্ট, বিমান টিকিট সহ চুক্তি মোতাবেক কাউসারকে তারা 48 লাখ টাকা প্রদান করেন। সব প্রক্রিয়া সম্পন্ন। হাতে পান বিমানের টিকিট, ভিসা সহ অন্যান্য কাগজপত্র। বিমানবন্দরে গিয়ে তারা জানতে পারেন সব কাগজপত্র ভুয়া। আমাদের থেকে প্রায় 6 লক্ষ টাকা, এবং কারোর থেকে 5 লক্ষ টাকা, কারোর থেকে 7 লক্ষ টাকা এইভাবে হাতিয়ে নেয়। সচিব ওনার মন্ত্রণালয়ে যে লোকে জব করে, ওনার কাউসার আলম সুমন, ওনার অ্যাকাউন্টে আমরা এই টাকাগুলা সম্পূর্ণ পেমেন্ট করি। প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগীরা কৌশলে 2 প্রতারককে নিয়ে হাজির হন নোয়াখালীর চাটখিলের একটি পুলিশ ফাঁড়িতে। সেখানে 3 মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিতে ব্যাংক চেক দেয় প্রতারকরা, কিন্তু টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করেন। সে আমাদের দেখাইতেছে যে প্রসেসিং সব কিছুই হচ্ছে, কিন্তু বাস্তবতা আমরা এসে দেখি কিছুই হচ্ছে না। পরে চেক ডিজঅনারের মামলা করেন ভুক্তভোগীরা। গ্রেফতার করা হয় কাউসারকে। আমার মতো মানুষ এটা করা উচিত না। এটা আমার জন্য খারাপ ছিল, এবং উচিত ছিল এটা আরও বৈধভাবে তাদেরকে নিয়ে কনফার্ম হয়ে এদেরকে সঠিকভাবে পেপার ডকুমেন্টস নিয়ে এদেরকে কনফার্ম করে এই বিষয়গুলো করা। চক্রটির সঙ্গে মানব পাচারের সম্পর্ক খতিয়ে দেখছে পুলিশ। প্রতারক গ্রুপটা বেসিক্যালি এরা বিভিন্নভাবে মানব পাচার করে মানুষকে প্রতারিত করছে, বিদেশে যে অনেকে প্রতারিত হচ্ছে। তো আমরা এক্ষেত্রে এরা ফরচুনেট যে বিদেশেই আমরা এদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি এবং এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কাগজ হয়ে যাবে টাকা, অসুস্থ হলে সুস্থ করে দেবে জিন। নানা কৌশলে কথিত জিনের বাদশা পরিচয়ে কোটি টাকা আত্মসাৎ চক্রের 4 জন সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল জিনের বাদশা চক্রটি। জিন সেজে কথা বলছেন জিনের বাদশা। দৈব শক্তির সাহায্যে অসুস্থকে সুস্থ করা, সাদা কাগজ দিয়ে ম্যাজিকের মাধ্যমে টাকা তৈরি করা, কথা অনুযায়ী কাজ না করলে প্রিয়জনের ক্ষতির ভয় দেখিয়ে বিভিন্ন কৌশলে কোটি টাকা হাতিয়ে নিয়েছে কথিত জিনের বাদশা তারিকুল ইসলাম। বালতি পানি ভরে নিয়ে আসতে, পানির ভিতরে পেপসুডেন্ট পেস্ট এমনি ঢাইলে দিয়া গুলাইছে। গুলানোর পরে ওই কাগজ কাটাগুলা দিয়া এমনি ডলা দিয়ে তাতে যখন দেখাইছে তখন 10-15 হাজার হবে। ভুক্তভোগীদের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে যশোর, মাগুরা ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালায় সিআইডি। গ্রেফতার করা হয় প্রতারক চক্রের 4 সদস্যকে। ইনফরমেশন আসার পরে আমরা এই মূল হোতা যে সাইফুল ইসলাম আরিফ,
রনি, ওমর ফারুক রনি, সে সহ আমরা 4 জনকে আমরা গ্রেপ্তার করি এবং এই মামলায় আমরা যেসব অ্যাকাউন্ট হোল্ডারদের নাম সরবরাহ করা হয়েছিল সেটা সহ এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক আরও 10 জন সহ 14 জনকে আসামি করে আমরা এই মামলা করি। এই মামলা করার পরে আমরা জানতে পারি যে আসলে এই আসামিদের বিরুদ্ধে আরও মামলা আছে। এদিকে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধুত্ব করে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের ঘটনায় ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আরও 4 জনকে গ্রেফতার করেছে সিআইডি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরও থাকছে ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউনে বাংলাদেশ দল। কাল থেকে শুরু 5 দিনের অনুশীলন ক্যাম্প। সময় মতো ভ্যাকসিন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় তামিম। বিশাল বিনিয়োগের দেশি বিদেশি প্রতিষ্ঠান থাকলেও মুঠোফোন সেবার দিক দিয়ে উগান্ডা, সুদানের চেয়েও পিছিয়ে বাংলাদেশ। এর জন্য প্রয়োজনীয় তরঙ্গের অভাবকে দায়ী করে আসছেন অপারেটররা। গ্রাহক সেবার মান বাড়াতে এবারে বিটিআরসির কাছ থেকে উচ্চ মূল্যে তরঙ্গ কিনল অপারেটরগুলো। কিন্তু এতে বাড়বে কি গ্রাহক সেবার মান? এই উচ্চ মূল্যের যোগানই বা আসবে কোথা থেকে? উত্তর খুঁজেছেন সহকর্মী শুভ খান। বিটিআরসির সদ্য শেষ হওয়া নিলামে 27.4 মেগাহার্জ তরঙ্গের পুরোটাই কিনেছে বেসরকারি 3 মুঠোফোন অপারেটর। নতুন কেনা তরঙ্গ মিলিয়ে বর্তমানে 4 মুঠোফোন অপারেটরের তরঙ্গের পরিমাণ 156.6 মেগাহার্জ, যা দিয়ে আগামী এপ্রিল থেকে 17,33,00,000 গ্রাহককে সেবা দিতে শুরু করবে। সোমবারের নিলামে সর্বোচ্চ দামে সবচেয়ে বেশি 10.4 মেগাহার্জ তরঙ্গ কেনে গ্রামীণ ফোন। প্রায় 1200 কোটি টাকার এই তরঙ্গ নেটওয়ার্কে যোগ হলে প্রতি মেগাহার্জে চাপ কমবে প্রায় 5 লাখ গ্রাহকের। সেবার মান বাড়লেও তরঙ্গ কেনায় এই বাড়তি অর্থের যোগান দেবে কারা? নতুন তরঙ্গ নেটওয়ার্কে যুক্ত হলে ভয়েস কলে উন্নতির পাশাপাশি প্রত্যন্ত এলাকায় আরো দ্রুত গতির ইন্টারনেট সুবিধা দিতে পারবো আমরা। রবি বলছে বাড়তি দামের টাকা আসবে গ্রাহকের পকেট থেকেই। নতুন কেনা 7.6 মেগাহার্জ তরঙ্গ যোগ হলে রবির প্রতি মেগাহার্জ তরঙ্গে গ্রাহক কমবে প্রায় 2 লাখ। এত দামে যখন স্পেকট্রাম কেনা হয়, এটা বার্ডেন তো কোম্পানির উপরে পড়বেই, এবং কোম্পানির উপরে বার্ডেনটা পড়লে অটোমেটিক্যালি এটা যারা সাবস্ক্রাইবার তাদের উপরেও পড়বে। সেবার মান বাড়িয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রায় 1000 কোটি টাকায় 9.4 মেগাহার্জ তরঙ্গ কিনেছে বাংলালিংক। এই নতুন তরঙ্গ যোগ হলে প্রতি মেগাহার্জ তরঙ্গ দিয়ে প্রায় 9 লাখ গ্রাহককে সেবা দেবে তারা। আশা করছি যে এই স্পেকট্রামটা নিয়ে আমাদের সাবস্ক্রাইবারের জন্য এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হবে, আমরা ডেটা স্পিডও আরও বেড়ে দিতে পারবো। নতুন করে না কিনলেও তরঙ্গ অনুপাতে গ্রাহক সংখ্যা সবচেয়ে কম রাষ্ট্রীয় অপারেটর টেলিটকের। বর্তমানে 25.2 মেগাহার্জ তরঙ্গ দিয়ে সেবা দিচ্ছে 55 লাখ গ্রাহককে। প্রতি মেগাহার্জ তরঙ্গ দিয়ে প্রায় 2 লাখ গ্রাহককে সেবা দিচ্ছে টেলিটক। আমাদের গ্রাহক যে পরিমাণ আছে এটাকে যদি আরো দ্বিগুণ করে দিই তাহলেও আমাদের কোয়ালিটি অফ সার্ভিস অন্তত স্পেকট্রামের জন্য ডিটেরিয়েট করবে না। এবারে নিলামে তরঙ্গ বিক্রি বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় 3100 কোটি টাকা। গোটা 3 প্রকল্প বাস্তবায়ন করছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রমজানের মাত্র 1 মাস বাকি থাকলেও চট্টগ্রাম বন্দরে ভোগ্য পণ্য খালাসে ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ নেই। দাম বাড়াতে উদ্দেশ্যমূলকভাবে এমনটা করা হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এই অবস্থায় জাহাজ এবং কন্টেনার জট এড়াতে দ্বিগুণ হারে পেনাল রেন্ট আদায় শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। দেশের বাজারে বাড়ানো হচ্ছে সব ধরনের ভোগ্য পণ্যের দাম। পণ্য সরবরাহ ঘাটতির অভিযোগ ব্যবসায়ীদের। অথচ চট্টগ্রাম বন্দরে স্তূপ জমেছে আমদানিকৃত ভোগ্য পণ্যের। 49,000 টিউএস ধারণ ক্ষমতার এই চট্টগ্রাম বন্দরে আজ কন্টেনার রয়েছে 40,000 টিউএস এর বেশি। 10% জায়গা খালি রাখতে হয় ক্রেন এবং যানবাহন চলাচলের জন্য। অভিযোগ উঠেছে আমদানিকারকরা আমদানিকৃত পণ্য বন্দরে রেখে গুদাম হিসেবেই ব্যবহার করছে, আর তাই কঠোর ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রতি বছরই রমজান শুরুর অন্তত 4 মাস আগে থেকে শুরু হয় ভোগ্য পণ্য আমদানি। এবারও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু রহস্যজনক কারণে ব্যবসায়ীরা আমদানিকৃত পণ্য খালাস না করে বন্দরের বিভিন্ন ইয়ার্ডেই রেখে দিয়েছেন। এই অবস্থায় শঙ্কা দেখা দিয়েছে জাহাজ এবং কন্টেনার জটের। ভিতরে কন্টেনার রাখাটা ব্যয় সাশ্রয়ী, নিরাপদ, এই সুযোগ আর নেই। আমরা হয়তো এটার জন্য ব্যবস্থাও গ্রহণ করার চিন্তাভাবনা বন্দর কঠোরভাবে শুরু করবে যদি এটি অ্যালার্মিং অবস্থায় চলে যায়। জাহাজ ও কন্টেনার জট এড়াতে আমদানিকৃত পণ্য দ্রুত খালাসে ব্যবসায়ীদের একাধিকবার অনুরোধ করে বন্দর কর্তৃপক্ষ, কিন্তু তাতে অগ্রগতি না হয় শেষ পর্যন্ত মঙ্গলবার থেকে শুরু হয়েছে দ্বিগুণ হারে প্যানেল রেন্ট আদায়। এখন থেকে 4 দিন ফ্রি অবস্থানের পর পরবর্তী
পরবর্তী 7 দিনের প্রতিদিন 20 ফুট কন্টেইনারের জন্য $6 এবং 40 ফুটের জন্য $12 করে পরিশোধ করতে হবে। তারপরও ডেলিভারি নেওয়া না হলে এই হার হবে $12 এবং $24। যাতে কোনো রকম হ্যাসেল ফ্রি ইকুইপমেন্ট মুভমেন্ট করা যায় সেই সকল বিষয় বিবেচনা করে আমরা আমদানিকারকদেরকে বারবার তাগাদা দিচ্ছি যাতে চট্টগ্রাম বন্দরটাকে তারা ডিকনজেস্ট করে এবং তাদের মালামাল নির্ধারিত সময়ে ফ্রি টাইমের মধ্যে ডেলিভারি নিয়ে যায়। আমদানিকৃত পণ্য দ্রুত খালাস করে বাজারে নেওয়ার ব্যবস্থা না হলে আসন্ন রমজানে ভোগ্যপণ্য দামের ঊর্ধ্বগতি নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে। এই অবস্থায় মূল্য বৃদ্ধি ঠেকাতে বন্দর এবং কাস্টমস সহ অংশীজনদের সহযোগিতায় আমদানিকৃত পণ্য দ্রুত খালাসের আহ্বান এই ব্যবসায়ী নেতার। তবে আমি যেটা বলবো যে এখানে কাস্টমস, এখানে পোর্ট, এখানে সরকারি অন্যান্য সংস্থা যেগুলো আছে সেইগুলো সামনে রমজানকে সামনে রেখে তাদের কাজটা আরো পজিটিভলি এগোতে হবে। প্রাথমিক পর্যায়ে দ্বিগুণ হারে প্যানেল রেন্ট আদায় হলেও পরিস্থিতির উন্নতি না হলে নিয়ম অনুযায়ী 4 গুণ প্যানেল রেন্ট আদায়ের চিন্তা করছে বন্দর কর্তৃপক্ষ। সেক্ষেত্রে কন্টেনার প্রতি চার্জের হার হবে $24 এবং $48। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খাগড়াছড়ির ফেনী নদীর ওপর বাংলাদেশ ভারত প্রথম মৈত্রী সেতুর উদ্বোধন হলেও দুদেশের আমদানি রপ্তানি বা ট্রানজিট এখনই চালু হচ্ছে না। মহাসড়ক প্রশস্তকরণ, অনেকগুলো কালভার্ট ও ব্রিজের কাজ শেষ হবে আগামী বছর। তবে এর মধ্যেই স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নে প্রভাব ফেলতে শুরু করেছে। মীর হোসেন রাসেলের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ব্রিটিশ শাসন আমলে ফেনী নদী বিধৌত রামগড় 1920 সালে মহকুমা হয়, কিন্তু কালের বিবর্তনে প্রায় সব মহকুমা শহর জেলায় রূপান্তরিত হলেও রামগড় স্বীয় মর্যাদা হারিয়ে 1984 সালে রূপান্তরিত হয় উপজেলায়। এই জনপদেই মঙ্গলবার ফেনী নদীর উপর বাংলাদেশ ভারত প্রথম মৈত্রী সেতু উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেতুটি যুক্ত করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম ও বাংলাদেশের খাগড়াছড়ির রামগড়কে। তবে এর মধ্যেই সেখানে মৈত্রী সেতু ও স্থলবন্দরের ভূমি অধিগ্রহণ এবং ক্ষতিপূরণের অর্থ স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নে প্রভাব ফেলতে শুরু করেছে। তারা স্বপ্ন বুনতে শুরু করেছেন নতুন ব্যবসা বাণিজ্য ও কর্মক্ষেত্রে। লোকালি ব্যবসা বাণিজ্য একটু প্রসার হবে। এখানে অনেক লোকজন আসবে, ব্যবসায়িক এটা কি বলে পর্যটনের দিক দিয়ে আমরা কিছুটা ডেভেলপ করব। এখানে স্থানীয় লোকজনের কিছুটা ব্যবসায়িকভাবে সফল হবে। এই ব্রিজটাকে কেন্দ্র করে এই জায়গার ভ্যালু অনেক বেড়ে গেছে। অবহেলিত রামগড়বাসীর নতুন দিগন্তের দ্বার উন্মোচনে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানালেন এই জনপ্রতিনিধি। রামগড়ের আর্থসামাজিক উন্নয়ন হবে। রামগড়ে শুধু পুরা খাগড়াছড়ি জেলার বারিহাট থেকে রামগড় খাগড়াছড়ি পর্যন্ত আর্থসামাজিক উন্নয়ন হবে, কর্মসংস্থান বাড়বে, ওয়্যার হাউস হবে, লোড আনলোড হবে। রামগড় পৌরবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে স্থলবন্দরের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হলেও সেতু থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে 38 কিলোমিটারের সংযোগ সড়কের 36 মিটার প্রশস্তকরণ, 17টি ব্রিজ, 31টি কালভার্টের কাজ শেষ হবে আগামী বছর। এর আগে দুদেশের আমদানি রপ্তানি বা ট্রানজিট সম্ভব নয়। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের জন্য দুই দেশের মধ্যে এখানে যে আরও অবকাঠামো উন্নয়ন দরকার, যেমন বন্দর আছে, কাস্টমসের যে অবকাঠামোগুলো যদি শেষ হয় এটা পূর্ণ সুফল পাওয়া যাবে। ত্রিপুরার সাবরুমের সঙ্গে খাগড়াছড়ির রামগড়ের মহামুনিতে সংযোগকারী মৈত্রী সেতুটি নির্মাণে ভারত 82.5 কোটি রুপি ব্যয় করেছে। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, খাগড়াছড়ি। রোহিঙ্গা শিশুদের জন্য ভাষান্তরে চালু হয়েছে অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। নিজ দেশ মিয়ানমারে ফেরার পর যাতে শিক্ষিত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে, এজন্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। এর ফলে রোহিঙ্গা শিশুদের স্বাস্থ্য সচেতনতা তৈরির পাশাপাশি অপরাধ প্রবণতা থেকে তাদের দূরে সরিয়ে রাখা সম্ভব হবে বলে মনে করছে সরকার। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। ভাষাঞ্চর এখন যেন এক মুক্ত পৃথিবী। রৌদ্র উজ্জ্বল আকাশের নিচে স্বর্গদূতের মতো শিশুদের কোলাহল এখানে সারাদিন। এই শিশুদের অনেককে কোলে পিঠে করে তাদের মা বাবা জীবন বাঁচাতে পালিয়ে এসেছিলেন বাংলাদেশে। সেই স্মৃতি হয়তো তাদের মনে নেই। এখন তারা বড় হচ্ছেন ভাষাঞ্চরের মুক্ত আলো বাতাসে, কিন্তু দিন শেষে তাদের ফিরে যেতে হবে মিয়ানমারে নিজ দেশে। তাই বিকেলটা খেলায় কাটলেও সকাল হলেই রোহিঙ্গা শিশুদের জন্য ভাষান্তরে ব্যবস্থা করা হয়েছে অনানুষ্ঠানিক শিক্ষার। মিয়ানমারের ভাষা, ইংরেজি, গণিত আর উন্নত জীবন মান, এই 4টি বিষয় পড়ানো হয় তাদের। স্কুলে যাওয়ার সুযোগ পেয়ে উন্নত জীবনের স্বপ্ন এখন রোহিঙ্গা শিশুদের চোখে মুখে। লেখাপড়া করে দোয়ান দেব, লেখাপড়া করে মাস্টারের আরো পানি শিখাবে। আমি যেটু জানি একটু চাইতেছি আমার ইয়ং জেনারেশন
এডুকেটেড বানাইতো। 3টা ক্লাসরুমে 6টা ক্লাস শুরু হয়েছে, প্রতিটা ক্লাসে 30 জন করে ছাত্রছাত্রী আছে। তারা নিজেরা যেন শিক্ষিত হয়ে একটা শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে পারে। জন্মের পর থেকে ঠিকানাহীন রোহিঙ্গা এই শিশুরা জেনে যায় পৃথিবীটা কতটা নির্মম। ভবিষ্যতের জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য যতটা প্রস্তুতি প্রয়োজন তার জন্যই তাদের প্রস্তুত করে তোলা হচ্ছে। আপাতত 5 থেকে 11 বছর বয়সী শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছে শিক্ষা কার্যক্রমে। অনুমতি পেলে এর পরিধি আরও বাড়ানো হবে। রিসেন্টলি একটা চিঠি পেয়েছি প্রাথমিক একটা শিক্ষা দপ্তর থেকে, হাতিয়া উপজেলার চরেশ্বর ইউনিয়ন উপলক্ষে অনুদান আসবে। তো এই ধরনের অনুদানের প্রেক্ষিতে যদি ওদের শিক্ষা ব্যবস্থাটাকে যদি সুষ্ঠু করা যায় ছোট বাচ্চাদের, দেন এই ধরনের বড় ধরনের কোনো ক্রাইমগুলি থেকে তারা দূরে থাকবে। প্রাথমিকভাবে 180 জন শিক্ষার্থীকে 2 শিফটে পাঠদান করা হচ্ছে। হিসান জুয়েল, সময় সংবাদ, ভাষাঞ্চর, নোয়াখালী। টাইগারদের নিউজিল্যান্ড সফরের খবর। ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউনে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে 5 দিনের অনুশীলন ক্যাম্পের পর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চ ছাড়ার আগে করোনা ভ্যাকসিন প্রসঙ্গে বাংলাদেশ সরকার প্রধানকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। এদিকে ক্রাইস্টচার্চ সন্ত্রাসী হামলার পর কিউই প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্নের ভূমিকায় সন্তোষ জানান এই টাইগার ওপেনার। উঠে গেছে সেলফ আইসোলেশনের খরচ। 14 দিনের পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ বাংলার ক্রিকেটাররা। সবুজ ঘাসের দেশে মুক্ত বাতাসে বিচরণ করতে আর কোনো বাধা নেই টাইগারদের। ক্রাইস্টচার্চে এতদিন ছোট ছোট গ্রুপে অনুশীলন করেছেন মুশফিক মাহমুদুল্লাহরা। তবে কুইন্সটাউনে আর কোনো শর্ত নেই। কাঙ্ক্ষিত দলীয় অনুশীলন শুরু করবে লাল সবুজরা। 5 দিনের ক্যাম্প শেষে একটা প্রস্তুতি ম্যাচও আছে সূচিতে। We do have a few practice sessions. We do have a practice game as well. So yeah, looking forward to it. We have been training in small groups during isolation, and now from tomorrow we'll be training as a team. So really looking forward to it. বিদেশে ক্যাপ্টেন তামিমের এটা প্রথম অ্যাসাইনমেন্ট। করোনার পর এই প্রথম সমুদ্র পাড়ি দিয়েছেন টাইগাররাও। দেশ ছাড়ার আগে ক্রিকেটাররা নিয়েছেন করোনা ভ্যাকসিন। উন্নত অনেক দেশের আগেই প্রতিষেধক পাওয়ার পুরো কৃতিত্বটা সরকার প্রধানকে দিয়েছেন তামিম। You have to probably take it in some stage, and I think as a country, our country did an excellent job. The Prime Minister was well in advance of everything. She did a fantastic job. We are very lucky as a nation that not only us cricketers, just normal common people have been getting vaccination, and the best part is for free. শেষ যেবার ক্রাইস্টচার্চ ছেড়েছিল বাংলাদেশ, সঙ্গী হয়েছিল সন্ত্রাসী হামলার আতঙ্ক। তবে সে স্মৃতি ভুলে সুযোগ পেলে তাসমান সাগর পাড়ে বারবার আসতে চান তামিম। আর দেখা হলে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীকে দিতে চান একটা ধন্যবাদ। We always look forward to come to New Zealand. It's a beautiful country, very nice people, and I should mention the Prime Minister. The way she acted during those difficult times was something was really appreciated by all Bangladeshis, and I think she did a fantastic job. 16 মার্চ কুইন্সটাউন থেকে প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে যাবে টিম বাংলাদেশ। 20 মার্চ শুরু হবে দু দলের মাঠের লড়াই। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং যুক্তরাজ্য থেকে ফেরত 6 জনের দেহে মিলেছে নতুন ধরনের করোনা, জানালো আইইডিসিআর। ভ্যাকসিন কাজ করায় এখনও ছড়ায়নি দেশে। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।